গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে পিএসসি জিকে বুস্টারের 37 নম্বর ক্লাস। আজকেটা তোমাদের প্রিমিয়ার হবে। আমি একদম লাইভ তোমাদের করাতে পারছি না, আমার একটু অসুবিধা রয়েছে, আমি অ্যাভেলেবেল থাকছি না, সেই কারণে তোমাদের এটা প্রিমিয়ার করে দিয়েছি। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। একদম বাছা বাছা প্রশ্ন তোমাদের জন্য, ক্লার্কশিপ মিসলেনিয়াস বিশেষ করে যারা যারা দিচ্ছ তারা এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখো। আর ডাব্লিউবিপি কেপি তোমরা যারা আছো তারাও এইগুলো দেখো, তোমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। আর আগামীকাল তোমাদের ভারতের প্রধানমন্ত্রী রিলেটেড আমি একটা আপডেট করে দেব, লোকসভা ভোট 2024-এর অ্যানালিসিস, ফ্যাক্টস এগুলো নিয়ে, তার সাথে ভারতের প্রধানমন্ত্রীদের কৃতিত্ব আর টপিক অনুযায়ী এই টপিক থেকে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে। তো এটা একটু টাইম লাগছে, সেই জন্য তোমাদের একটু দেরি হচ্ছে। আগামী কালই তোমরা এটা পেয়ে যাবে, নয়তো আজকেই দিয়ে দিতাম। আর ডাব্লিউবিপি কনস্টেবলের ফুল লেন্থ মক টেস্ট তোমাদের 9 জুন হচ্ছে সন্ধ্যাবেলা 6টা থেকে। সবাই দিয়ে দিও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। যারা যারা নতুন, অ্যাপটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে ডাউনলোড করে নাও। আর মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সকাল 6টার সময় যা যা আলোচনা করা হয়েছে সেগুলোর সাথে এক্সট্রা স্ট্যাটিক জিকে এবং টেবিলসগুলো দিয়ে তোমাদের পিডিএফ তৈরি করে দেওয়া হয়েছে প্রত্যেক মাসের মতো। এটাও তোমরা আমাদের অ্যাপের ইবুক সেকশনে পেয়ে যাবে, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকেও তোমরা কালেক্ট করতে পারবে। তো আগামীকাল তোমাদের ক্লাসগুলো যেগুলো থাকছে আমি একবার বলে দিই। সকালবেলা রেলি কারেন্ট অ্যাফেয়ার্স পর গুরুত্বপূর্ণ বই লেখক পার্ট 2 কেস স্টাডিতে হবে। ম্যাথের প্র্যাকটিস ক্লাস তোমাদের থাকছে। ভারতের প্রধানমন্ত্রী রিলেটেড যেটা বললাম ওটা 10টার সময় তোমাদের হবে। বাদ বাকি ডাব্লিউবিপি কেপি ইংলিশ লাইভ ক্লাস যেরকম হয়, ডাব্লিউবিপি জিকে মক টেস্ট 6টার সময়, 7টার সময় ডাব্লিউবিপি জিকে বুস্টার, সবকটাই হবে, তোমরা দেখে নিও কেমন। তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো সবাই। কি বলেছে? নিম্নের কার স্মৃতিতে জৌনপুর শহরটা প্রতিষ্ঠিত হয়েছিল? এই জৌনপুর শহরটা কার স্মৃতিতে প্রতিষ্ঠিত হয়েছিল? জৌনপুর শহর প্রতিষ্ঠিত হয় মোহাম্মদ বিন তুগলকের নাম। বিন তুগলকের স্মৃতিতে জৌনপুর শহরটা প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে আরো কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের দেখতে হবে। 1359 খ্রিস্টাব্দে সুলতান ফিরোজ শাহ তুগলক তার ভাই মোহাম্মদ বিন তুগলকের স্মৃতিতে এই জৌনপুর শহরটা প্রতিষ্ঠা করেন। তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এই গিয়াসউদ্দিন তুগলক, আর গিয়াসউদ্দিন তুগলক তুগলকাবাদ শহরটাও প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে যে হরমোনটির অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়? কোন হরমোনের প্রভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়? এডিএইচ, এর পুরো নাম অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, এডিএইচ। এটা ভেসোপ্রেসিন নামেও পরিচিত বা ভাসোপ্রেসিন নামেও পরিচিত। এডিএইচ বা এডিএইচ সম্পর্কে এই পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখবে। এটা হাইপোথ্যালামাসে তৈরি হয়, কিন্তু পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি এটা সঞ্চয় করে এবং নিঃসরণ ঘটায়। এডিএইচ উৎপাদন বা নিঃসরণের ত্রুটি হলে বৃক্কের জল সংরক্ষণের ক্ষমতা ব্যাহত হয়, যার ফলে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায় এবং মানবদেহে জল কমে যায়। সেটাকেই আমরা এটা বলি, সেই জন্যই অ্যান্টি ডাইউরেটিক বলা হয়। তারপরে রাক্ষস ভুবনের যুদ্ধ হয় কোন সালে? রাক্ষস ভুবনের যুদ্ধ 1763 সালে হয়েছিল। 1763 সালের 10 অগাস্ট প্রথম মাধব রাওয়ের নেতৃত্বে পেশোয়া এবং নিজামের মধ্যে ঔরঙ্গাবাদের কাছে গোদাবরী নদীর তীরে অবস্থিত রাক্ষস ভুবন নামক স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়। নিজামের সেনাবাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হন এবং শীঘ্রই পিছু হটেন। যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল পানিপথের তৃতীয় যুদ্ধের ক্ষতি পুনরুদ্ধার করা। তারপরে জেলা জজের নিয়োগ, দেখো বদলি, নিয়োগ এবং পদোন্নতির বিষয়, এটা কে সিদ্ধান্ত নিয়ে থাকেন? জেলা জজের নিয়োগ, বদলি এবং পদোন্নতির সিদ্ধান্ত নেয় হাইকোর্ট। সংবিধানের 233 নম্বর আর্টিকেল অনুযায়ী রাজ্যের হাইকোর্টের সাথে পরামর্শের পর রাজ্যের রাজ্যপাল জেলা জজকে নিয়োগ করে। 235 নম্বর আর্টিকেল অনুসারে জেলা জজের বদলি, পদোন্নতি ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্ট। তারপরে মাহাত সত্যাগ্রহের নেতৃত্ব কে দেয়? মাহাত সত্যাগ্রহের নেতৃত্ব ডাক্তার বি.আর. আম্বেদকর। মহারাষ্ট্রে রয়েছে ওই মাহাত। তো মহারাষ্ট্রের মাহাদে, যেটা বর্তমানে রায়গড় জেলা,
তো এখানে একটা জনসাধারণের পুকুরে অস্পৃশ্যদের জল ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য মহাৎ সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল। 20শে মার্চ দিনটায় ভারতে সামাজিক ক্ষমতায়ন দিবস পালন করা হয়। তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে একটা ছোট্ট, এই মহাৎ সত্যাগ্রহটা কত সালে এখানে ছিল, আমি এটা মুছে দিয়েছি ইচ্ছা করে, তোমরা আমাকে বলবে কমেন্ট বক্সে। হোমওয়ার্ক তোমাদের এটা রইল, মহাৎ সত্যাগ্রহ কত সালে হয়েছিল। রাষ্ট্রপতি কর্তৃক একটি অধ্যাদেশ জারি করা হয় যখন রাষ্ট্রপতি কর্তৃক একটি অধ্যাদেশ জারি করা হয় যখন সংসদের অধিবেশন বন্ধ থাকে তখন, মানে অর্থাৎ এখানে কারেক্ট অ্যান্সার ডি হয়ে যাবে, সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন। সংবিধানের 123 নম্বর অনুচ্ছেদ অনুসারে সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন কোনো জরুরি পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। 213 নম্বর অনুচ্ছেদ অনুসারে কোনো রাজ্যের রাজ্যপাল অধ্যাদেশ জারি করতে পারে। এই অধ্যাদেশের মেয়াদ থাকে 6 মাস, আর এই সংসদের অধিবেশন শুরু হওয়ার 6 সপ্তাহ পর এই অধ্যাদেশ বাতিল হয়ে যায়। তারপরে নিম্নলিখিতদের মধ্যে কোনটি কাচের ওপর লেখার জন্য ব্যবহার করা হয়? এর মধ্যে কোনটা কাচের ওপর লেখার জন্য ব্যবহার করা হয়? কাচের ওপর লেখার জন্য ব্যবহার করা হয় হাইড্রোফ্লুরিক অ্যাসিড। হাইড্রোফ্লুরিক অ্যাসিড হচ্ছে তোমার সংকেত HF। নিচের কোন ধরনের লেন্সটি বিষমদৃষ্টি বা অস্টিগম্যাটিজম চিকিৎসায় ব্যবহার করা হয়? অস্টিগম্যাটিজম এর চিকিৎসায় বা বিষমদৃষ্টির চিকিৎসায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? নলাকার লেন্স এক্ষেত্রে ব্যবহার করা হয়। অক্ষিগোলকের গোলাকার তলের ত্রুটির কারণে যখন রেটিনার ওপর 2 বা তার বেশি প্রতিবিম্ব তৈরি হয় তাকে বিষমদৃষ্টি বা অস্টিগম্যাটিজম বলা হয়। এই ব্যাধিতে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায়। আর চোখ সম্পর্কিত ব্যাধি নিয়ে অধ্যয়নকে কি বলা হয়? অপথ্যালমোলজি। তারপরে পুলিকালি নৃত্য উৎসব কোন রাজ্যে পালন করা হয়? পুলিকালি নৃত্য উৎসব পালন করা হয় কোথায়? কেরালায়। এই পুলিকালি নৃত্য উৎসব হচ্ছে কেরালায় উদযাপিত একটা ফসল কাটার উৎসব। ওনামের সময় কেরালার বিভিন্ন জায়গায় পুলিকালি পালন করা হয়। পুলিকালি নৃত্য উৎসবকে বলা হয় টাইগার ডান্স। আর এটা চিতাবাঘের পোশাকে পুরুষরা চিতাবাঘের পোশাক পরে এটা পরিবেশন করে, তো এটাকে টাইগার ডান্স বলা হয়, ভালো করে মনে রাখবে। নেক্সট, 1 গ্লাস জলে ভাসমান বরফ গলে জলের স্তরের কি হবে? 1 গ্লাস জলে ভাসমান বরফ যদি গলে যায় সেক্ষেত্রে জলের স্তর স্থির থাকবে। বাংলাদেশের যমুনা নদী ভারতের কোন নদী? বাংলাদেশের যমুনা নদী কোনটা ভারতের? এক্ষেত্রে দেখো প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন, ব্রহ্মপুত্র। কত বছর পর রাজ্যসভা ভেঙে দেওয়া হয়? দেখো অ্যাকচুয়ালি রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ, সেই জন্য এখানে কিন্তু ভেঙে দেওয়া হয় না রাজ্যসভা। তোমাদের প্রশ্নটা এখানে কিন্তু এইভাবে ওই জন্য দেওয়া হয়েছে, একে ভেঙে দেওয়া যায় না। প্রতি 2 বছর অন্তর অন্তর রাজ্যসভার 1/3 সদস্য অবসর গ্রহণ করেন, কিন্তু ভেঙে দেওয়া যায় না। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। রাজ্যসভা ও সংসদের উচ্চকক্ষ, আর আমাদের যে এই রিসেন্টলি নির্বাচন হলো লোকসভা, সেই লোকসভা হচ্ছে আমাদের কি নিম্নকক্ষ। এই লোকসভা রিলেটেড আগামীকাল 10টার সময় তোমরা ক্লাসটা অবশ্যই দেখো। এই রিসেন্ট যে ভোট হলো সেই ভোট নিয়ে তোমাদের অনেক কিছু তথ্য ওখানে আমি বলবো। নিচের কোন ঘটনাটি লর্ড হার্ডিঞ্জের উপর হামলার সাথে সম্পর্কিত? লর্ড হার্ডিঞ্জের উপর মামলার সাথে সম্পর্কিত হচ্ছে দিল্লি ষড়যন্ত্র। 1912 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার অনুষ্ঠানে, মানে যখন করা হয় তখন রাসবিহারী বসু ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপ করেছিলেন। ঠিক আছে, ইতিহাসে এই ঘটনাটা দিল্লি ষড়যন্ত্র নামে পরিচিত। নিচের কোন মহিলা মুঘল আমলে একটি ঐতিহাসিক বিবরণ লিখেছিলেন? গুলবদন বেগম ঐতিহাসিক বিবরণ লিখেছিলেন মুঘল আমলে। এই গুলবদন বেগম ছিলেন বাবরের কন্যা। তিনি আর তার ভাই হুমায়ুনের জীবনী হুমায়ুন নামা লিখেছিলেন। এই গ্রন্থটা ফার্সি ভাষায় লেখা। সরি। তারপরে বেয়ালতা কোন রাজ্যের একটি লোকনৃত্য?
এই বেয়ালতা এটা কর্ণাটকের একটা লোকনৃত্য। এটা দেবতাদের সম্মানে একটা ধর্মীয় অনুষ্ঠানে পরিবেশন করা হয়। কর্ণাটকে ফসল কাটার মরশুমে বেয়ালতা নৃত্যটা পরিবেশন করা হয়। কথাকলি কেরালার এক শাস্ত্রীয় নৃত্য, এটাও পাশাপাশি মনে রাখবে। চ্যাংলো নাগাল্যান্ডের লোকনৃত্য, আর ছৌ পশ্চিমবঙ্গের একটা লোকনৃত্য। নিচের কোন সমুদ্র সৈকত মহাত্মা গান্ধী সৈকত নামে পরিচিত? মহাত্মা গান্ধী সৈকত নামে পরিচিত কোল্লাম সৈকত। তারপরে নিচের কোন তারিখ থেকে ভারতের একটি রাজ্য বিধানসভার নির্বাচনে মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর হয়? যে তারিখে নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা করে। মডেল কোড অফ কন্ডাক্ট হচ্ছে নির্বাচনের সময় জারি হওয়া একটা আচরণবিধি, যেটা সরকার এবং নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেক রাজনৈতিক দলকে মানতে হয়। পণ্ডিত ভীমসেন যোশী কোন শিল্পের সাথে সম্পর্কিত? পণ্ডিত ভীমসেন যোশী হিন্দুস্তানি কণ্ঠশিল্পী একজন। পণ্ডিত ভীমসেন যোশী খেয়ালের পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতের জনপ্রিয় উপস্থাপনার জন্য পরিচিত। এই যোশী হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার ঐতিহ্যের অন্তর্গত। তারপরে নিচের মধ্যে কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে? ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন। সর্বোচ্চ কত বয়স পর্যন্ত ইউপিএসসি চেয়ারম্যান এবং সদস্যরা পদে থাকতে পারবে বা পারেন? 65 বছর পর্যন্ত। ভারতীয় সংবিধানের পার্ট 4-এ কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের আলোচনা করা হয়েছে। ইউপিএসসি সদস্যরা ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। কোন মেঘটি সবচেয়ে উপরে অবস্থান করে? এগুলোর মধ্যে তোমাদের মেঘের করে আলাদা করে আমি পিডিএফ দিয়ে দিয়েছি, ক্লার্কশিপ বা ডাব্লিউবিপি ব্যাচে তোমরা দেখে নিও। সিরাজটা সবচেয়ে উপরে অবস্থান করে। মহুরী ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র? মহুরীটা উড়িষ্যার একটা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। এটা প্রায় বিয়ের সময় বাজানো হয়। তাছাড়া রাম নাটকের মতো লোক থিয়েটারে আর ছৌয়ের মতো নৃত্যেও এই বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। তারপরে ক্রিস্টিনা পিচকোভা, যিনি সম্প্রতি মিস ওয়ার্ল্ড 2024 খেতাব জিতেছেন, ইনি কোন দেশের বাসিন্দা? চেক রিপাবলিকের বাসিন্দা ক্রিস্টিনা পিচকোভা। তারপরে ইনসাইডার ট্রেডিং নিম্নের কোন বিষয়ের সাথে যুক্ত? ইনসাইডার ট্রেডিং স্টক মার্কেটের সাথে যুক্ত। কাকে গডফাদার অব ওয়ার্ল্ড মিউজিক বলা হয়? গডফাদার অব ওয়ার্ল্ড মিউজিক বলা হয় পণ্ডিত রবিশঙ্করকে। ইনি ছিলেন একজন ভারতীয় সেতারবাদক এবং সুরকার। পণ্ডিত রবিশঙ্করকে 1999 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয় এবং তার অসামান্য কাজের জন্য 3টে গ্র্যামি পুরস্কার তিনি পেয়েছিলেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে কিন্তু গ্র্যামি পুরস্কার পান, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তারপরে সপ্তাঙ্গ তত্ত্বের প্রণেতা কে ছিলেন? সপ্তাঙ্গ তত্ত্বের প্রণেতা ছিলেন কৌটিল্য। কৌটিল্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন আচার্য ছিলেন এবং তিনি পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হন। কৌটিল্য তার অর্থশাস্ত্র নামক গ্রন্থে সপ্তাঙ্গ তত্ত্বের বর্ণনাটা দিয়েছেন। পাণিনি অষ্টাধ্যায়ী গ্রন্থটা রচনা করেন। এছাড়া মনুস্মৃতি রচনা করেছিলেন। এটা ছিল ভারতের প্রাচীন আইনের উৎস, এই মনুস্মৃতি। ভাস্কর লীলাবতী নামক পাটিগণিতের একটা গ্রন্থ রচনা করেছিলেন। তারপরে নন্দী পাহাড় কোন রাজ্যে অবস্থিত? নন্দী পাহাড় রয়েছে কর্ণাটক। এটা কর্ণাটকের চিকাবাল্লাপুর জেলায় অবস্থিত একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র। নন্দী পাহাড় আরাকভাতি নদীর উৎপত্তি স্থল, আর এই পাহাড়ের চূড়ায় নন্দীশ্বর মন্দির রয়েছে। তারপরে ওয়াকার কাপ কোন খেলার সাথে যুক্ত? ওয়াকার কাপ গলফ খেলার সাথে যুক্ত। নিচের মধ্যে কে গড়ওয়াল রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন বা গাড়ওয়াল রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন বা প্রতিষ্ঠাতা ছিলেন? চন্দ্রদেব। গাড়ওয়াল ছিল একটা হিন্দু এবং বৌদ্ধ ভারতীয় রাজবংশ দ্বারা প্রায় 100 বছর ধরে কনৌজ রাজ্যে শাসন করা একটা রাজবংশ। ভারতীয় ক্যালেন্ডার কখন আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল? ভারতীয় ক্যালেন্ডার আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় 1957 সালে।
78 খ্রিস্টাব্দে রাজা কনিষ্ক দ্বারা চালু করা শকাব্দ ভারতের জাতীয় ক্যালেন্ডার হিসেবে গৃহীত হয়েছিল। ভারতের সরকারি গেজেট, বিভিন্ন সম্প্রচার, বিভিন্ন সরকারি কাজ এই ক্যালেন্ডার মেনে সম্পাদিত হয়। আমাদের শকাব্দের প্রথম মাস চৈত্র। সোয়াং কোন শিল্পের বিখ্যাত রূপ? নৃত্যের একটা বিখ্যাত রূপ হচ্ছে সোয়াং। এটা একটা জনপ্রিয় লোকনৃত্য থিয়েটার রূপ। এটা সাধারণত রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলে পারফর্ম করা হয়। তারপরে কোন সালে ভারত সরকার কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়ে সরকারিয়া কমিশন গঠন করেছিল? 1983 সালে। এটার নেতৃত্বে ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাজিন্দর সিং সরকারিয়া। তারপরে ইনবুয়ান কুস্তি নিচের কোনটির মূল মার্শাল আর্ট? মিজোরাম রাজ্যে। 1750 সালে দুংটলাং নামক গ্রাম থেকে এটা উদ্ভূত হয়েছিল। এটা মিজো সম্প্রদায়ের একটা ক্রীড়া হিসাবে স্বীকৃত, ইনবুয়ান কুস্তি। তারপরে কোষ পর্দা তৈরির জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং লিপিডগুলি নিচের কোনটি দ্বারা তৈরি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। নাগারহোল জাতীয় উদ্যান কোন বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ? নাগারহোল জাতীয় উদ্যান এটা নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ। নাগারহোল নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটা অবিচ্ছেদ্য অংশ এবং এটা দক্ষিণ পূর্বে বন্দিপুর টাইগার রিজার্ভ, মুদুমালাই ন্যাশনাল পার্ক এবং দক্ষিণ পশ্চিমে ওয়ানাদ বন্যপ্রাণী অভয়ারণ্যের সাথে মিলিত হয়েছে। 1986 সালে নীলগিরি ইউনেস্কো দ্বারা বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পায়। তারপরে নিচের কোন গ্যাসটি সূর্যের পাশাপাশি পৃথিবী থেকে বিকিরণ করা তাপ শোষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? কার্বন ডাই অক্সাইড, CO2। কোন অনুচ্ছেদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে? 78 নম্বর অনুচ্ছেদে। প্রধানমন্ত্রীর প্রধান কাজ হলো রাষ্ট্রপতির সাথে মন্ত্রী পরিষদের যোগাযোগ স্থাপন করা। প্রধানমন্ত্রী হলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা। প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে সম্পূর্ণ মন্ত্রিসভার পতন হয়। তারপরে হিমালয়ের নিচের কোন অংশটিকে দেবতার বাসস্থান বলা হয়? হিমাদ্রি হিমালয়। মাউন্ট এভারেস্টের চূড়ায় অবতরণকারীরা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় কে হলেন? কাম্য কার্তিকেয়ান। আধুনিক ভারতীয় ফুটবলের স্থপতি হিসাবে পরিচিত কে? সৈয়দ আব্দুল রহিম। নরেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ভারতীয় ফুটবলের জনক হিসাবে কিন্তু পরিচিত। আধুনিক ভারতীয় ফুটবলের স্থপতি সৈয়দ আব্দুল রহিম। তো এই পর্যন্তই ছিল আজকে। তোমরা 9 তারিখ রবিবার মক টেস্টটা দিয়ে দিও। আমি সবাইকে প্রত্যেকটা ক্লাসেই মনে করিয়ে দিচ্ছি। তোমরা আমাদের যারা যারা নতুন রয়েছো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নাও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে, অথবা টেলিগ্রামে গিয়ে জয়েন করে রাখো, ওখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আর আজকে তোমাদের আমি এরপরে মানে আগামীকাল তোমাদের যে ক্লাসটা হবে সেটা একবার বলে দিই। আগামীকালের ক্লাসের টপিকগুলো তোমাদের এটা থাকছে। দেখো, সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, 50 নম্বর টপিক গুরুত্বপূর্ণ বই ও লেখক কালকে 7টার সময় কেস স্টাডিতে, 8:30টার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস, 10টার সময় ভারতের প্রধানমন্ত্রী এবং লোকসভার রেজাল্ট এটা সম্পর্কে আমি ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স তোমাদের এখানে করাবো। 11টার সময় WBP KP ইংলিশ লাইভ ক্লাস, 6টার সময় WBP জিকে মক টেস্ট লাইভ, আর 7টার সময়তেও তোমাদের WBP জিকে বুস্টার লাইভ হবে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রেখো সবাই প্রত্যেকটা ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য, বা তোমরা নলেজ অ্যাকাউন্ট বা কেস স্টাডি এগুলোতেও সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা ওখান থেকে নোটিফিকেশন গুলো পাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। গুড নাইট।